যেই বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, যেই বাংলাদেশের ফুটপাতে লক্ষ লক্ষ মানুষ ঘুমায়, যেই বাংলাদেশের মসজিদে জুতা চুরি হয় অহরহ, যেই বাংলাদেশের একজন চাকরিজীবী তার অফিস থেকে বেতন নিয়ে বাসায় ফেরার আগে ছিনতাইকারীদের হাতে নিহত হয়, সেই বাংলাদেশের পিতা শেখ মুজিবের বলা যদি সম্মানজনক মনে করেন, তাহলে ওই অসম্মান নিতে চান, আমি দিতে রাজি আছি, অসুবিধা নাই। আমার একটা ইচ্ছা হয় পত্রিকা একটা বিজ্ঞপ্তি দেই যে কারা কারা মাস্টার মাইন্ড আপনারা আবেদন করেন, আমরা আপনাদের সবাইকে মাস্টার মাইন্ড বানাই দেব। সব দল বসে আপনাদেরকে স্বীকৃতি দিয়ে দেবো যে আপনারা সবাই মাস্টার মাইন্ড। সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল, শুরু হোক হেলদি লাইফের জার্নি। আমাকে একবার সাংবাদিক জিজ্ঞেস করেছিল যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আপনি জাতির পিতা মানেন কিনা। আমি বললাম বাঙালি জাতির জন্ম তো হয়েছে আরো 1000 বছর আগে, তো বাঙালি জাতির পিতা তো ওনাকে মানলে এটা আপনারা গ্রহণ করবেন না, কারণ একটা লোক জন্মের আগে পিতা হয় কিভাবে। ওনাকে বাংলাদেশের পিতা মানা যাইতে পারে, তবে একটা আমার বক্তব্য আছে, বাংলাদেশটা যদি একটা সুখী সমৃদ্ধশালী রাষ্ট্র হয়, এটা ন্যায়পরায়ণ রাষ্ট্র হয়, একটা গণতান্ত্রিক রাষ্ট্র হয়, এবং সেই রাষ্ট্রের পিতা যদি শেখ মুজিবকে মানা হয়, তাহলে তো শেখ মুজিবের সম্মান বাড়ে। কিন্তু যেই বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, যেই বাংলাদেশের ফুটপাতে লক্ষ লক্ষ মানুষ ঘুমায়, যেই বাংলাদেশের মসজিদে জুতা চুরি হয় অহরহ, যেই বাংলাদেশের একজন চাকরিজীবী তার অফিস থেকে বেতন নিয়ে বাসায় ফেরার আগে ছিনতাইকারীদের হাতে নিহত হয়, সেই বাংলাদেশের পিতা শেখ মুজিবের বলা যদি সম্মানজনক মনে করেন, তাহলে ওই অসম্মান নিতে চান, আমি দিতে রাজি আছি, অসুবিধা নাই। যেই অভ্যুত্থান আমাদেরকে একটা নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য উদ্বুদ্ধ করেছে, সেই দিকে মনোযোগ না দিয়া ভাই সবাই মাস্টার মাইন্ড হইতে চান, এরপরে তো সব ভিলেন হয়ে যাবেন, গণভিলেন। 75 সালে যারা অগাস্ট বিপ্লবে নেতৃত্ব দিয়েছিল, আপনারা জানেন আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে কিভাবে তাদের উপরে তাদের অস্তিত্ব, তাদের আত্মীয় বলে পরিচয়, মাহমুদুর রহমানকে নেম করা হয়েছে যে উনি নাকি মেজর ডালিমের আত্মীয়, এই জন্য ওনাকে শাস্তি, বা খন্দকার মোশতাকের আত্মীয়, এই জন্য ওনাকে জেলে দিতে হবে। তো সেজন্য বলছি ইতিহাস থেকে আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে, আমরা যাতে আজকে যারা মাস্টার মাইন্ড হওয়ার প্রতিযোগিতায় লিপ্ত হয়েছি, ভবিষ্যতে আমরা যাতে ভিলেন হওয়ার পথ খুলে না দেই। আমরা অবাক হচ্ছি, এতক্ষণ যে গল্পটা বললাম যে যারা রিকশায় এসে নিপীড়িত হয়ে রিকশা চালিয়েছেন, যারা নিপীড়িত হয়ে নিজের দলের পরিচয় গোপন রেখে রাজনীতি করেছেন, আজকে হঠাৎ তাদের অহংকার, আজকে হঠাৎ তাদের বিশাল বিশাল সমাবেশের তাদের দৌর্দণ্ড প্রতাপ, তাদের নামে চাঁদাবাজি, তাদের নামে দখলদারিত্ব, তাদের নামে সরকারি অফিস দখল করে দলের অফিস বানানো, নানা রকমের গল্প আজকে এসে হাজির হয়েছে। তো ভাই, যে আল্লাহ আপনাদেরকে কঠিন জায়গা থেকে ভালো পথে আনতে পারে, উনি আবার সেই আগের জায়গায় ফিরেও নিতে পারে, এটাও মনে রাখেন। আমরা এই বাংলাদেশের মানুষ, ধর্মপ্রাণ মানুষ, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই, আমরা এটাতে বিশ্বাস করি। প্রথম যখন এই বৈষম্য বিরোধী ছাত্ররা আমাদের কাছে আসতো অভ্যুত্থানের পরে, আমি তাদেরকে দুষ্টামি করে একটা প্রশংসা করতাম। সেটা আমি বলতাম যে তোমাদের ছায়া আছে নাকি দেখি। বলছে এটা কেন বললেন? আমি বললাম যে আমাদের দেশে একটা প্রচলিত আছে, জিন বা ফেরেশতাদের নাকি ছায়া থাকে না। কারণ যারা সপ্তাহের পর সপ্তাহ ওই যাত্রাবাড়ি আটকে রেখেছিল, উত্তর আটকে রেখেছিল, বাড্ডায় ব্যারিকেড দিয়েছিল, কই এর আগে তো আমরা একদিন পুরো আটকাইতে পারি নাই। 5ই মে যে আলেম সমাজ ঢাকা এসেছিল, সেই স্মৃতি বিজড়িত দিন আপনাদের মনে থাকার কথা। 6 ঘন্টার অপারেশনে পুরো মতিঝিল পরিষ্কার করা হয়েছে, করে নাই? 28শে আগস্ট বা 28শে অক্টোবর যত ঘটনাই দেখবেন। আচ্ছা, আরেকটা ছোট্ট ঘটনাই বললে মনে পড়বে, সাইদি সাহেবকে যেদিন ওনার ডেড বডি নেওয়া হচ্ছিল, সেদিন এই শাহবাগে বিশাল ব্যারিকেড হয়েছিল না? মনে হচ্ছিল যে আজকে এই শাহবাগে জানাজা পড়েই যাবে লোকেরা, কিন্তু 1 ঘন্টার অপারেশনে আমরা দেখলাম শাহবাগ কি হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে। ভাই, আমি কি বানাই বলতেছি কথাগুলো? এগুলো তো সত্য কথা। তাহলে যারা দিনের পর দিন ফ্যাসিবাদকে আটকে রেখে, যারা দিনের পর দিন ঢাকা অবরুদ্ধ রেখে, যারা লড়াই করে রক্ত দিয়ে এই গণ অভ্যুত্থান সফল করেছে, তাদের কথা আমি আমার সাধারণ মানুষের সারিতে ফেলতে পারি না। আমার কাছে মনে হয় তারা অলৌকিক এক বার্তা নিয়ে এসেছিলেন, এক অলৌকিক শক্তি তাদের মধ্যে ভর করেছিল বলেই আমরা বিজয়ী হতে পেরেছি।